আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হেরে গেলে কারাগারে যেতে হবে ট্রাম্পকে, হেরে গেলে কখনো ক্ষমতা ছাড়তে চাইবেন না ট্রাম্প। বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ফ্রান্সের বিরোধী দলের নেতা মেরিন লে পেন। কারাবাখের ভূমি আজারবাইজানকে ফিরিয়ে দিতে চায় রাশিয়া, বলেছেন পুতিন। সেনেগাল উপকূলে মর্মান্তিক নৌকাডুবি, 140 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। এবং সবশেষে জানিয়ে দেব, মার্কিন ভোটারদের হুমকি দিয়ে ইমেল পাঠিয়েছে ইরানি হ্যাকাররা। সবগুলো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রতি মুহূর্তের আপডেট খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 10 দিন আগে বেশিরভাগ পূর্বাভাসী হিলারি ক্লিন্টন এগিয়েছিলেন। সব বিবেচনাতেই ডোনাল্ড ট্রাম্প হেরে গেছেন। তবে পূর্বাভাস তো পূর্বাভাসই, এর চেয়ে বেশি কিছু নয়। নির্বাচনের ফলাফল নির্ধারিত হয় নির্বাচনের দিন। ব্যালট বাক্সের সামনে দাঁড়িয়ে প্রত্যেকেই তার মন বদলাতে পারেন। পরলোকগত ফ্রাঙ্ক নিউম্যান গত নির্বাচনের আগে অব্যাহতভাবে বলেছিলেন ট্রাম্পই জয়ী হবেন, কারণ কয়েক দশক ধরে মিডওয়েস্ট রাজ্যগুলো ডেমোক্র্যাটদের ভোট দেয় হিলারি ক্লিন্টন মনে করেছিলেন তিনি তাদের ভোট অবধারিতভাবেই পাবেন। কৃষ্ণাঙ্গ ও শ্রমজীবী শ্রেণীর শ্বেতাঙ্গ ভোটারেরা, বিশেষ করে যাদের কলেজ শিক্ষা ছিল না কিন্তু ডেমোক্র্যাটদের সমর্থন করতেন, তারা দলে দলে পার্টি ছাড়ছিল। তারা মনে করছিল হিলারি ক্লিন্টন কোস্টাল এলিটদের প্রতিনিধিত্ব করছেন, আর এসব এলিট চাকরি ও মেডিকেল বীমা নিয়ে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ ছাড়াই ধনী হচ্ছিল। রাজনীতির বর্তমান মডেলটি পরিষ্কারভাবেই তার উপযোগিতা ও বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। গ্রামের ভোটাররা বিপুল সংখ্যায় ভোট দিচ্ছে। তারা মনে করছে এস্টাবলিশমেন্ট তাদের উপেক্ষা করেছে, কোস্টাল এলিটরা তাদেরকে পেছনে ফেলে রাখছে, তারা তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। তা সত্ত্বেও মাথাপিছু ব্যালটের হিসাবে ট্রাম্প প্রায় 20 লাখ ভোটের ব্যবধানে হেরেছিলেন। কিন্তু মিডওয়েস্ট রাজ্যগুলোয় ইলেকটোরাল ভোটের ভারসাম্য চলে গিয়েছিল রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের কাছে। তিনি 2016 সালের জন্য এই পরিকল্পনায় গ্রহণ করেছিলেন। নির্বাচনী প্রচারণায় তিনি লোকজনকে বিদ্রূপ করেছেন, অপমান করেছেন, আবার ক্ষমতাও চেয়েছেন। সেই সাথে নারীদের প্রতি প্রশ্নবোধক মনোভাবও ব্যক্ত করেছেন। কিন্তু চূড়ান্ত বিচারে যেসব ভোট গুরুত্বপূর্ণ সেখানে কোনো ক্ষতি করেননি। ট্রাম্প আমেরিকা ফার্স্ট নামে নতুন রাজনৈতিক রুটের প্রস্তাব করেছেন, চাকরি সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন, আমেরিকার শিল্প প্রতিষ্ঠান ফিরিয়ে আনার কথা বলেছেন, অভিবাসন প্রশ্নে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। এগুলোর সবই ছিল জনপ্রিয়। আরেকটি ঘোষণা তিনি দিয়েছিলেন, তা হলো আমেরিকার জড়িত থাকা অনেক যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি। এসব যুদ্ধে কেবল সাধারণ মানুষের সন্তানেরাই মারা যাচ্ছিল না, সেই সাথে মার্কিন অর্থনীতি চাঙ্গা করার অর্থ নষ্ট হচ্ছিল। আবার শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের কথাও তিনি শুনেছেন। কৃতদাসত্বের আমল থেকে চালু থাকা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ কখনো পুরোপুরি বিদায় নেয়নি। ট্রাম্প তাদের সহানুভূতি আদায় করার চেষ্টা করেছিলেন। আমেরিকা বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যার মুখে পড়েছে, আবার তার অর্থনৈতিক শক্তিও ক্ষয়ে আসছে। বিশ্বের পুলিশ হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকা মার্কিন নির্বাচকদের কাছে আর আবেদনময় মনে হয় না। তাছাড়া বেশিরভাগ আমেরিকান কখনো বিদেশ যায়নি, ফলে বাকি বিশ্ব সম্পর্কে তাদের কোনো ধারণাও নেই। গত 4 বছর ধরে ট্রাম্প ব্যবসা বিষয়ক কেন্দ্রীয় বিধিবিধান শিথিল করেছেন, কর্পোরেট ও আয়কর হ্রাস করেছেন, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রতি সমর্থন দিয়েছেন। 2016 সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে 4,80,000 ম্যানুফ্যাকচারিং চাকরি সৃষ্টি করেছেন। 2020 সালের মার্চের আগ পর্যন্ত তিনি পুনর্নির্বাচনের ব্যাপারে নিশ্চিত ছিলেন। মার্কিন অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পর্যায়ে ছিল। এপ্রিল নাগাদ তা আরও চাঙ্গা হওয়ার সম্ভাবনার মুখে ছিল। তখনই করোনা ভাইরাসের আঘাত আসে, কিন্তু ডক্টর ফসের নেতৃত্বাধীন তার নিজস্ব বিশেষজ্ঞদের কথাই তিনি কর্ণপাত করেননি। আবার তার নিজের
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে তিনি গভর্নরের যেসব কথা বলেছেন সেগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও সাধারণ আমেরিকানদের কাছে তা গ্রহণযোগ্য ছিল। ট্রাম্পের 2016 সালের প্রচারণায় নিজেকে তিনি আইন প্রয়োগে কড়াকড়ি চান বলে প্রচার করেছিলেন। তার প্রেসিডেন্ট আমলে তা বহাল রয়েছে। বর্ণবাদী অবিচারের বিরুদ্ধে সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভের সময় তিনি পুলিশকে সমর্থন করেছেন। ব্রুকিংসের পরিচালিত এক জরিপের পর অতি সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের পুনর্নির্বাচনের সম্ভাবনা কম হলেও আছে। ট্রাম্পের জন্য সমস্যা হলো প্রথম প্রেসিডেন্ট বিতর্কে তিনি খুবই খারাপ করেছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে তিনি দ্বিতীয়টি বাতিল করেছেন, আর তৃতীয়টি তার ঘুরে দাঁড়ানোর জন্য পর্যাপ্ত ছিল না এবং ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। 23 অক্টোবর নাগাদ 46 মিলিয়ন আমেরিকান তাদের ভোট দিয়ে ফেলেছিলেন। ফলে এসব ভোটে ট্রাম্প হেরে যেতে পারেন। তবে ট্রাম্প এগুলোকে ভুয়া ভোট হিসেবে চ্যালেঞ্জ করবেন। আবার 2016 সালের নির্বাচনের চেয়ে এবার নির্বাচনে ট্রাম্পের পরাজয় তার জন্য বিরাট ঝুঁকির কাজ হবে। তিনি নির্বাচনে হেরে গেলে তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনা হতে পারে। আবার তিনি হেরে গেলে তার নির্বাচনী তহবিলের দেউলিয়াত্ব নিয়েও প্রশ্ন উঠবে, আর তাতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে জেলেও হতে পারে। এক্ষেত্রে বাইডেনের উপরই তিনি ভরসা করতে পারেন। প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে তিনি নিশ্চয়ই জেলে যাওয়ার রেকর্ডটি করতে চান না। ফলে বাইডেন জয়ী হলে তিনি যদি তাকে ক্ষমা করেন তবেই তিনি রক্ষা পেতে পারেন। আরেকটি আশঙ্কা রয়েছে এবার নির্বাচনকে ঘিরে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলে মিডওয়েস্টের সশস্ত্র মিলিশিয়ারা সক্রিয় হয়ে উঠতে পারে। এতে করে অস্থিরতা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এমন গুঞ্জনও রয়েছে হেরে গেলে ট্রাম্প তার পদ খালি করবেন না, বরং সংবিধানের 25 অনুচ্ছেদের 4 নম্বর ধারা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট পেন্সও 8 জন ক্যাবিনেট কর্মকর্তাই সিদ্ধান্ত নেবেন যে প্রেসিডেন্ট তার দায়িত্ব ত্যাগ করতে পারেন না। তারা লিখিতভাবে তা স্পিকারের কাছে পাঠাবেন। দায়িত্বে থাকলে হলে হাউসের 2/3 ভোটের প্রয়োজন হবে। এই সমর্থন না পেলে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে যেতে হবে। তবে এমন ঘটনা আগে ঘটেনি এবং এবারও ঘটার সম্ভাবনা কম। এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের বিরোধী দলের নেতা মেরিন লে পেন। বাংলাদেশ এবং পাকিস্তানের ফরাসিদের উপর অভিবাসীদের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের বিরোধী দলের নেতা মেরিন লে পেন। শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্টে মেরিন বলেন, বাংলাদেশ এবং পাকিস্তানের নতুন অতি সহিংস বিক্ষোভের এই প্রেক্ষাপটে দেশগুলো থেকে অভিবাসী নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানাই আমি। মেরিনের এই পোস্টে ফ্রান্সের অনেক সাধারণ মানুষকেও একাত্মতা প্রকাশ করতে দেখা গেছে। তারা জাতীয় নিরাপত্তার খাতিরে দ্রুততম সময়ে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন সরকারকে। ফ্রান্স সরকার অবশ্য এই বিষয়ে এখনো কিছু বলেননি। তবে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিবাসীদের উপর বাড়ানো হয়েছে নজরদারি। সম্প্রতি ফ্রান্সের স্যামুয়েল পেটি নামের এক ইতিহাস শিক্ষক ক্লাসে বাক স্বাধীনতা বিষয়ে পাঠদানের সময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন দেখান, যার জেরে গত 16 অক্টোবর চেচেন বংশোদ্ভূত এক ব্যক্তি ছুরি হাতে ওই শিক্ষককে আক্রমণ করে এবং তার শিরশ্ছেদ করে। এই ঘটনায় ফ্রান্স জুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়। পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর একাধিক বক্তব্যে মুসলিমদের সমালোচনা উঠে আসে। ফ্রান্স এমন ব্যঙ্গাত্মক কার্টুন বন্ধ করবে না বলে মন্তব্য করেন তিনি। তার এই মন্তব্যের জেরে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে দেশটির পণ্য বয়কটের ডাক উঠে। বাংলাদেশ এবং পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে হয়েছে প্রতিবাদ মিছিল। এদিকে কারাবাখের ভূমি আজারবাইজানকে ফিরিয়ে দিতে চায় রাশিয়া, বলেছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দক্ষিণ ককেশাসের কারাবাখ অঞ্চলের অধিকৃত ভূমি আজারবাইজানের কাছে ফেরত দেওয়ার বিষয়ে মস্কোর অবস্থান উন্মুক্ত। নাগর্নো কারাবাখ নিয়ে 1 মাসের বেশি সময় ধরে যখন আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ চলছে, তখন তা অবসানের লক্ষ্য নিয়ে পুতিন এই বক্তব্য দিলেন। চলমান সংঘর্ষের অবসান ঘটানোর জন্য রাশিয়া শুরু থেকে প্রচেষ্টা চালিয়ে আসছে এবং পুতিন সরকারের মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে 2 দফা যুদ্ধবিরতি চুক্তিও হয়েছে। অবশ্য সেসব যুদ্ধবিরতি চুক্তি খুব একটা কার্যকর হয়নি, মূলত বাকু এবং ইয়েরেভানের যুদ্ধংদেহী মনোভাবের কারণে। এরপর বৃহস্পতিবার রাতে পুতিন বলেন, সমস্যার সমাধানে
কারাবাখের দখল হয়ে যাওয়া ভূমি আজারবাইজানের কাছে ফেরত দিতে তার সরকারের অবস্থান উন্মুক্ত। তিনি বলেন, আজারবাইজান লাগোয়া 5টি জেলা বা অঞ্চল বাকুর কাছে ফিরিয়ে দিতে মস্কো সম্মত আছে। পাশাপাশি কারাবাখে বিশেষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতেও তার সরকারের দ্বিমত নেই। নাগর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার দ্বন্দ্বে রাশিয়া অনেকটা ভারসাম্যপূর্ণ অবস্থান নিলেও মস্কোর তুলনামূলক সমর্থন ইয়েরেভানের দিকেই রয়েছে। পুতিন বলেন, দুপক্ষের জন্যই স্বার্থের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। দুদেশের জনগণের স্বার্থকেই গুরুত্ব দিতে হবে। বিষয়টির সমাধান সেজন্য বেশ কঠিন। কারাবাখ অঞ্চল নিয়ে 1 মাসের বেশি সময়ের সংঘর্ষে আজারবাইজানের সেনারা অনেক এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এর মধ্যে বহু জনবসতিপূর্ণ এলাকাও রয়েছে। এদিকে সেনেগালে মর্মান্তিক নৌকাডুবি, 140 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। সেনেগাল উপকূলে মর্মান্তিক নৌকাডুবিতে অভিবাসন প্রত্যাশী অন্তত 140 জনের মৃত্যু হয়েছে। এটি এই বছরের নৌডুবিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর ঘটনা। জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM জানায়, গত শনিবার সেনেগালের রাজধানী ডাকারের প্রায় 100 কিলোমিটার দক্ষিণে অ্যাম্বুর শহর ছেড়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে নৌকাটিতে আগুন ধরে যায়, এরপরই ডুবে। নৌকায় প্রায় 200 জন আরোহী ছিলেন। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে সংবাদ মাধ্যমে। এতে দেখা গেছে সাগরে জেলেদের একটি নৌকা কালো ধোঁয়ার দিকে এগিয়ে যাচ্ছে, আর প্রাণপণের সাথে নৌকাটির দিকে এগোনোর চেষ্টা করছে ডুবে যাওয়ার নৌকার লোকজন। IOM এক বিবৃতিতে জানায়, সেনেগাল ও স্পেনের নৌবাহিনীর কর্মী ও জেলেরা প্রায় 60 জনকে উদ্ধার করেছেন, কিন্তু অন্তত 140 জন ডুবে গেছেন। তারা সবাই ইউরোপ অভিবাসন প্রত্যাশী ছিলেন। IOM জানায়, চলতি বছরে যতগুলো নৌকাডুবির ঘটনা ঘটেছে, এর মধ্যে এটাতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে ভয়াবহ ঘটনা এটি। এদিকে মার্কিন ভোটারদের হুমকি দিয়ে ইমেল পাঠিয়েছে ইরানি হ্যাকাররা। প্রাউড ভয়েসের নাম দিয়ে মার্কিন ভোটারদের কাছে হুমকি দেওয়া ইমেল পাঠিয়েছে ইরানি হ্যাকাররা। প্রথমে তারা দেশটির ভোটারদের রেজিস্ট্রেশন ডাটা হ্যাক করে এবং সেখান থেকে ভোটারদের ইমেইলে ওই হুমকি বার্তা পাঠায়। মার্কিন ফেডারেল কর্মকর্তারা জানিয়েছে, অন্তত একটি প্রদেশে ওই ঘটনা ঘটেছে বলে তারা নিশ্চিত হতে পেরেছেন। এই খবর দিয়েছে CNN। এর আগে গত সপ্তাহে ইরানি হ্যাকাররা অনলাইনে একটি ভিডিও পোস্ট করে দাবি করে যে তাদের কাছে ভোটারদের তথ্য রয়েছে। বিষয়টি নিয়ে কাজ করছে FBI। CNN জানিয়েছে, ভোটারদের কাছে পাঠানো ইমেলে ট্রাম্পকে ভোট দেওয়ার কথা বলা হয়েছে। এতে হুমকি দিয়ে লেখা হয়, আপনি নির্বাচনের দিন ট্রাম্পকে ভোট দেবেন, নাইলে আমরা আপনাকে খুঁজে বের করব। বার্তাটি এমনভাবে পাঠানো হয়েছে যেন দেখে মনে হয় যে প্রাউড ভয়েস থেকে পাঠানো হয়েছে। তবে মার্কিন গোয়েন্দারা নিশ্চিত করেছে যে এটি আসলে ইরানি হ্যাকারদের কাজ। ভোটারদের ভয় দেখাতে কিছু ইমেইলে তার বাড়ির ঠিকানাও যুক্ত করে দেওয়া হয়। তবে ইরান সরকার অস্বীকার করে জানিয়েছে, তারা মার্কিন নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করতে চায় না। আরও খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন।